এসএসসি 2728 কেমন আছো তোমরা? বাস্তব সংখ্যার এসকিউ সলভ ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায় থেকে টপ 10 মানে 10টি এসকিউ মানে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব বা এমন ভাবে প্র্যাকটিস করব যাতে তোমার পরীক্ষার প্রশ্ন যেভাবে আসুক তুমি অ্যান্সার করতে পারবে। আর এই ক্লাসটার মাধ্যমে তুমি শুধু এসকিউ না, তোমার এমসিকিউ এর কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। যখন তুমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমার কাছে খুব ইজি লাগবে। ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে টপিকে চলে যাই। তো প্রথমে আমরা আহ, 1 থেকে 4 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত যে প্রশ্নগুলো রেখেছি, মানে মুখস্থ টাইপ যে প্রশ্নগুলো সেই টাইপের। তো 1 নম্বরে দেখো কি বলা আছে যে বাস্তব সংখ্যা কাকে বলে। তো এই ধরনের সংজ্ঞা টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে বা এসে থাকে। তো বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তো তোমরা এটা একটু বই থেকে পড়ে নিবে, তো এটা আর এখানে লেখা আহ, লিখে বোঝানোর কোনো কিছু নেই। তো তারপর দেখো 2 নম্বর কি বলা আছে যে মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে। তো এই প্রশ্নটা কিন্তু দুইটা একসাথে মিক্স করে থাকতে পারে যে মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে। তো আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা। তো এইটাও তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে। দেখো তারপর দেখি 3 নম্বর কি বলা আছে আমাদের, অঋণাত্মক সংখ্যা কাকে বলে। তো অঋণাত্মক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। তো অঋণাত্মক সংখ্যা কাকে বলে? তো আমরা জানি ঋণাত্মক সংখ্যা হচ্ছে সকল মাইনাস সাইন যুক্ত যে আহ, অঙ্কগুলো বা সংখ্যাগুলো সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক বিষয়টা কি আসলে? তো অঋণাত্মক হচ্ছে তোমার অঋণাত্মকের মধ্যে ঋণাত্মকও থাকবে এবং জিরো থাকবে। তো সংজ্ঞাটা যদি আমরা একটু গুছিয়ে বলতে চাই, শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? সরি, ঋণাত্মক সংখ্যাগুলো হলো তোমার মাইনাস সাইন যুক্ত এবং অঋণাত্মক সংখ্যা হলো তোমার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। তো এর সাথে যদি আমরা শূন্যটা জুড়ে দিই তাহলে কি হয়? এটাকে বলা হবে কি অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে সংখ্যাটা তোমরা এভাবে দিবে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো তারপর দেখো আমাদের 4 নম্বর প্রশ্নে আমাদের একটু ম্যাথ টাইপের প্রশ্ন দেওয়া আছে। চলো দেখি 4 নম্বর প্রশ্নে কি বলা আছে যে 0.3 পৌনঃপুনিক ও 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া হচ্ছে, এটা কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি দেখো তো। 4 নম্বর দিয়ে প্রথমে আমাদের কি যে কাজটা করব, যে দেওয়া আছে কি প্রথমে 0.3 পৌনঃপুনিক। তো এটাকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তারপর এটা কি দেওয়া আছে যে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। ঠিক আছে, তো প্রথমটা আমরা করি। প্রথমে আমরা জানি দশমিক অঙ্কের পর পৌনঃপুনিক যে সংখ্যাগুলো রয়েছে, একটা পৌনঃপুনিকের জন্য এক একটা 9 ব্যবহার করতে হয়। আর উপরে যে দশমিক এবং পৌনঃপুনিক ব্যতীত মানে ধরে নিতে হবে পৌনঃপুনিক এবং দশমিক নেই, এটা বাদ দিয়ে যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো থাকে সেটাই কি করতে হবে? আমাদের লবে লিখতে হবে। আর যদি লঘিষ্ঠ করা যায়, ভাগ করে কমানো যায়, কমিয়ে দিতে হবে। দেখো এখানে যদি আমরা 3 দ্বারা 9 কে ভাগ করি তাহলে কত হয়? 3, আর এখানে থাকতেছে 1। তো 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমাদের 1/3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আহ কাঙ্ক্ষিত ফলাফল। তারপর এটা দেখো কি বলা আছে এখানে, দশমিক বিন্দুর পর দুইটার মধ্যে পৌনঃপুনিক আছে, তাহলে কি করতে হবে দেখো তো, দুইটা 9 দিতে হবে এবং দশমিক এবং পৌনঃপুনিক ব্যতীত যে অঙ্কগুলো থাকে বা সংখ্যাগুলো থাকে সেটা কি করবো? আমরা লবে বসিয়ে দিব। তো এটাকে আর লঘিষ্ঠ করা যায় না, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সাধারণ ভগ্নাংশ। তো তোমরা এখানে লিখে দিতে পারো যে নির্ণীয় সাধারণ ভগ্নাংশ। সাধারণ একটু গুছিয়ে লিখলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। সাধারণ ভগ্নাংশ কি 1/3, 99 24/99, এটাই হচ্ছে আমাদের
কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, তারপর দেখো আমাদের 5 নম্বরে কি বলা আছে, আমরা 5 নম্বর প্রশ্নটা দেখে নেই। 5 নম্বরে বলা আছে হচ্ছে 0.12 পৌনপুনিক ও 5.328 পৌনপুনিক 4 পৌনপুনিককে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে? তো আমরা কিন্তু বিগত ভিডিওগুলোতে কিন্তু দেখিয়েছি, বা বেসিক কনসেপ্ট ক্লাসেও কিন্তু আমরা দেখিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো, সদৃশ করতে হলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, যে দুই বা ততোধিক ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বেশি অনাবৃত কয়টা আছে ওইগুলো আগে সিলেক্ট করতে হবে। তারপর আবৃত যেগুলো আছে ওইগুলো লসাগু বের করতে হবে। তারপর ওই অনুযায়ী আমাদের সদৃশ সাজাতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশে 2টি অনাবৃত আছে, মানে এই ভগ্নাংশ থেকে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক রয়েছে। তো এই অনাবৃত সংখ্যা আমাদের যখন সদৃশ করব, অনাবৃত অঙ্ক সংখ্যা রাখতে হবে কয়টি? 2টি। এবং আবৃত রাখতে হবে হচ্ছে তোমার লসাগু যেটা বের হবে সেটা। চলো আমরা এটা একটু গুছিয়ে করার চেষ্টা করি। 5 নাম্বার, তো আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে অনাবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অঙ্ক অঙ্ক সংখ্যা হবে, প্রথমে আমাদের আবৃত আছে একটা, প্রথম ভগ্নাংশে, ও দ্বিতীয় ভগ্নাংশে কয়টা আছে? 2টা। তাহলে লিখবো আমরা আবৃত অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু। লসাগু করতে হবে, লসাগু। সবাই একটু ভালো মতো খেয়াল করবে। আমরা যদি লসাগু করি, 1 আর 2 লসাগু করলে আমাদের কি কত হয়? এই 2ই হয়। তার মানে আমরা সদৃশ করব, অনাবৃত অঙ্ক রাখবো 2টা এবং আবৃত অঙ্ক রাখবো 2টা। তো আমরা ভগ্নাংশগুলো তুলে নিই। প্রথমে কি আছে এখানে, যে 0.12 পৌনপুনিক ইকুয়াল টু দিতে পারি এখানে। তারপর কি আছে, 5.328 পৌনপুনিক 4 পৌনপুনিক। তো প্রথমে আমরা ভেঙে মেঘে দেখবো। প্রথমে আমাদের অনাবৃত রাখবো আমরা 2টা। তো 0. আমরা এখানে 1 রাখলাম 2টা। ঠিক আছে, তারপরে 5 এখানে অনাবৃত অঙ্ক 2টা দেওয়াই আছে আমাদের, আর দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা কি করব, আবৃত 2টা রেখে দেবো এখানে, একটা 2টা, এখানে পৌনপুনিক, এখানে পৌনপুনিক, আর এখানে আবৃত 2টা দেওয়াই আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ। তো তুমি চাইলে নিচে লিখে দিতে পারো যে অতএব আবৃত দশমিক ভগ্নাংশ, যেভাবে লিখে দিতে পারো, অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হলো কত? 0.122 পৌনপুনিক, এবং একটু গুছিয়ে লিখলে নাম্বারটা একটু গোছালো পাওয়া যায়, ভালো পাওয়া যায়। তো এইভাবে গুছিয়ে তোমরা লিখে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার বা সমাধান। ঠিক আছে, তারপর দেখো আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে কি বলা আছে? 6 নম্বরে খুবই সিম্পল একটি আমাদের ম্যাথ আছে, এখানে করা আছে। তো আমরা এখানে কিছু অংশ রেখে দিলাম, কারণ আমাদের 6 নম্বরে এই লেখাগুলো লাগবে। ঠিক আছে, আমরা বারবার না লিখে এখানে রেখে দিলাম এটা। দেখো 6 নাম্বার কি বলা আছে, যে 0.45 পৌনপুনিক ও 0.12 পৌনপুনিক 4 পৌনপুনিক যোগ করো। মানে 2টা ভগ্নাংশ কি করতে বলছে? যোগ করতে বলছে। তো আমরা জানি যে যখন আমরা অনাবৃত, যখন আমরা দশমিক ভগ্নাংশের যোগ করব, তখন কিন্তু আমাদের দেখতে হবে এটাকে
সদৃশ্যে আছে নাকি অসদৃশ্যে আছে। যদি অসদৃশ করা থাকে তাহলে কিন্তু এটাকে কি করে নিতে হবে, সদৃশ করে নিতে হবে। ঠিক আছে, তো সদৃশ করার নিয়ম আমরা 5 নাম্বার ম্যাট্রিকে করার সময় আমরা দেখেছি। চলো আমরা যোগটা সম্পন্ন করি। তো আমাদের এখানে দেখে নিতে হবে অনাবৃত অঙ্ক কয়টা রয়েছে। এখানে অনাবৃত অঙ্ক দেখা যাচ্ছে দ্বিতীয় ভগ্নাংশে আমাদের দুইটা রয়েছে, 1 এবং 2 সবচেয়ে বেশি বার আছে, এবং আবৃত দেখা যাচ্ছে আমাদের প্রথমটা একটা, পরেরটা দুটা। তো সেই অনুযায়ী আমরা লেখাগুলো ঠিক আছে কিনা আমরা দেখে নিই। তো আমরা এখানে 6 নাম্বার দিতে পারি যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2, এখানে আমাদের দুইটা দেওয়া আছে, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে প্রথমটা একটা, ঠিক আছে, পরেরটা দুইটা। সব মানে এই লেখাটা 5 নাম্বারের সাথে দেওয়া আমাদের ঠিক রয়েছে। আমরা জাস্ট এখন কি করব, সদৃশ করে যোগ করে ফেলবো। তো প্রথমটা কি আছে আমাদের, 0.45 পৌনপুণিক ইকুয়াল টু দিয়ে রাখলাম। তারপর কি আছে, 0.123 পৌনপুণিক 4 পৌনপুণিক। এখন আমরা সদৃশ করব। তো এখানে 0. আমাদের অনাবৃত রাখতে হবে দুইটা, তাহলে আমরা এখানে দুইটা 4 রেখে নিলাম। আর এখানে 0. অনাবৃত অঙ্ক সংখ্যা দুইটা দেওয়াই আছে, আমাদের এখানে আর করা লাগবে না। আর এখন আমরা জাস্ট আবৃত লিখে দেব কয়টা, দুইটা, দুইটা 5 লিখে দেব এখানে। আর এখানে আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। তো এখানে এখানে আমরা পৌনপুণিক দিতে পারি, ঠিক আছে। আর এখানে আমরা বাড়তি দুইটা অঙ্ক নিব যাতে আমাদের অঙ্ক করতে সহজ হয়। বিগত ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম, এখানে 5 5 নিতে পারি, এখানে কি নিতে পারি, এখানে 3 4। ঠিক আছে, এখন আমরা জাস্ট যোগ করে দেব। দেখো এখানে আমাদের 5 আর 4 যদি যোগ করি 9, এখানে থাকতেছে 8, তো এখানে কোনো হাতে থাকতেছে না, এখানে 9, এখানে 8, এখানে থাকতেছে হচ্ছে আমাদের 6, এখানে 5, আর এখানে 0। ঠিক আছে, তো আমরা এখানে পৌনপুণিক দিতে পারি, এখানে পৌনপুণিক দিতে পারি। ঠিক আছে, তো এই কাজটা করা হয় আসলে আমাদের হাতের যে ব্যাপারটা রয়েছে, হাতে রাখার যে ব্যাপারটা, সেটার জন্য। তো এখানে লাগতেছে না, তারপরও তুমি এভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখে দিতে পারি যে নির্ণীয় যোগফল। তো এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আসলে এরকমই আসে, এর ব্যতিক্রম আসার সম্ভাবনা নেই। আর এই অধ্যায় থেকে প্রশ্ন মূলত কমই আসে একটু, তো আসলে এমন আসবে, তো এর বাইরে মনে হয় না আসবে। ঠিক আছে, তো তোমরা যদি এগুলো বারবার ঘুরে ফিরে প্র্যাকটিস করো, দেখবে এই যে ম্যাথটা আমি পড়ালাম 6 নাম্বার, এটাই কোনো একটা এমসিকিউতে এসে পড়েছে। তুমি জাস্ট ক্যালকুলেটরে ট্রিক্স গুলো জানলেই কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে, এক হিসাবে তোমার এসকিউ হলো। এসকিউটা কি, এসকিউটা জাস্ট তুমি একটু সুন্দর মতো গুছিয়ে লিখবে, ঠিক আছে, সমাধান করবে, হয়ে গেল, তোমার 2 মার্কের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো চলো দেখি আমাদের 7 নাম্বার প্রশ্নে কি বলা আছে। তো 7 নাম্বারের বেলায়ও আমরা এই লেখাটা রেখে দিই, তো আমাদের কাজে লাগতে পারে লেখাটা। তো 7 নাম্বার কি বলা আছে যে 8.49 ও 5.35 পৌনপুণিক 6 পৌনপুণিক বিয়োগ করো। তো আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে এই লেখাটা আমাদের লাগবে, সবচেয়ে অনাবৃত অঙ্ক সংখ্যা বাছাই করতে হবে, তারপরে আবৃত সংখ্যার লসাগু করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, এজন্য আমি এটার মধ্যে এই লেখাটা রেখে দিলাম, আর এখানে আমি 7 নাম্বার দিয়ে রাখলাম। চলো দেখি আমরা এখন কি আমাদের এই লেখার সাথে কতটুকু সাংখ্যিক দিক থেকে মিল আছে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে সবচেয়ে অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটায় দুইটা দেওয়া আছে, তো ঠিক আছে, শর্ত অনুযায়ী ঠিক আছে এটা। এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে কত, আবৃত অঙ্ক সংখ্যা দেখা যাচ্ছে আমাদের কিছুটা ব্যতিক্রম হবে। আবৃত অঙ্ক সংখ্যা আমাদের 2, আবৃত অঙ্ক সংখ্যা হবে 2 এর লসাগু। ঠিক আছে, এখানে 2, আর প্রথমটা আমাদের আবৃত নেই কারণ আমরা নিতে পারছি না, এর লসাগু, তাহলে 2 এর লসাগু কত হবে, 2ই হবে। ঠিক আছে, জাস্ট আমরা একটু মাইনাস করলাম। তো দেখো এখন আমরা কি করব, সদৃশ করে নিব। দেখো এখানে আর বিস্তারিত বলার কিছু নাই, যেহেতু আমরা দুইটা ম্যাথ করে ফেলছি অলরেডি। তো তোমরা জাস্ট এটা একটু ভালো মতো খেয়াল করো, 3 5 পৌনপুণিক 6 পৌনপুণিক। ঠিক আছে, এখানে আমাদের অনাবৃত রেখে নিই, আমরা প্রথমে দুইটা অনাবৃত রাখলাম, এখানে 5.35 দুইটা অনাবৃত অঙ্ক রাখলাম। এখন আমাদের কি করতে হবে, দুইটা আবৃত রাখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে
কি আমার দুইটাই অনাবৃত, তো এখান থেকে আমাদের দুইটা কি ধরে নিতে হবে, আবৃত ধরে নিতে হবে। ধরে নিলাম। আর এখানে আমরা কি দিতে পারি, 6 5। ঠিক আছে, তো এখানে আমরা বাড়তি দুটা অঙ্ক রেখে দিব। এখানে লিখতে পারি আমরা কত, 6 5 6 5 এভাবে রেখে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা বিয়োগ করব কাঙ্ক্ষিত যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী। তো 9 থেকে 5 বিয়োগ করলে 4, 14 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত হয়, কত থাকে আমাদের, 8 থাকে, হাতে থাকে 1। 5 এর সাথে যদি 1 যোগ করে 6, 9 থেকে 6 গেলে থাকে 3, 14 থেকে আবার 6 যদি বিয়োগ করি তাহলে থাকে আমাদের 8, হাতে থাকে 1, সেই 1 এটার সাথে যোগ করলে 6, 9 থেকে 6 গেলে থাকতেছে আমাদের 3। ঠিক আছে, 3 থাকতেছে। আর 4 থেকে 3 গেলে আমাদের 1 থাকে, এই দশমিক দিলাম। আর 8 থেকে 5 গেলে 3 থাকে। ঠিক আছে, আর এখানে দেখে যেহেতু আমাদের এখানে আবৃত রাখতে হবে, তো এখানে আমরা আবৃত পৌনঃপুনিক দিতে পারি আর এখানে পৌনঃপুনিক দিতে পারি। ঠিক আছে, তারপর আমরা নিচে লিখে দেবো যে নির্ণীয় বিয়োগফল। নির্ণীয় বিয়োগফল তোমরা একটু সুন্দর মতো লিখে দিবে, 3.138 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিয়োগফল। তো এখানে আমি দুইটি ভগ্নাংশ দিয়ে দেখাচ্ছি। অনেক সময় তোমাদের বিয়োগ তো আর তিনটা ভগ্নাংশ থাকবে না, যোগের ক্ষেত্রে অনেক সময় তোমার একটা, দুইটা, তিনটা, চারটাও থাকে। ঠিক আছে, তোমরা ওইভাবে একটু খেয়াল করে করে নিবে বা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তো চলো দেখি আমাদের 9 নাম্বার, সরি আমাদের 8 নাম্বার অঙ্কটি কি চাওয়া হয়েছে। এটাও খুব সহজ একটি ম্যাথ। পর্যায়ক্রমে আমরা এগুলো পড়ে এসেছি সৃজনশীল ম্যাথগুলোতে। আসলে এই অধ্যায় তেমন কোনো আহামরি কোনো ম্যাথ নেই, তারপর আমরা কিন্তু ভয় পাই। নির্দিষ্ট কয়েকটা পড়ে রাখলেই কিন্তু এই অধ্যায় থেকে কমন পাওয়া সম্ভব। ঠিক আছে, তো আমরা পাত্তা দেন এই অধ্যায়টা আসলে। ঠিক আছে, চলো দেখি 8 নাম্বার কি বলা আছে, যে 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিককে 0.28 পৌনঃপুনিক দ্বারা গুণ করো। তো আমরা এতক্ষণ কি করেছি, যোগ এবং বিয়োগ। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের যে কাজটা করে নিতে হয়, অসদৃশ থাকলে এটাকে কিনে নিতে হয়, সদৃশ করে নিতে হয়। এবং আবৃত দশমিক ভগ্নাংশের যখন আমরা গুণ করব তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটাকে কি করে নিতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, গুণের ক্ষেত্র, ভাগের ক্ষেত্র। তো যেটা আমরা এখানে 4 নাম্বার যে প্রশ্নটা সমাধান করেছি সেটার মধ্যে কিন্তু আমাদের ছিল যে 0.3 পৌনঃপুনিক ও 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো ওইটা আমাদের যা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, আর কোনো কিছু করতে বলে না। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার পর তারপর গুণের কাজটা করতে হবে। চলো আমরা এটা সমাধান করে ফেলি। 8 নাম্বারে কি আছে, যে প্রথমটা আছে যে এখানে 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি প্রথমে। দেখো, আমরা জানি দুই পৌনঃপুনিকের জন্য 9 ব্যবহার করতে হয় দশমিক বিন্দুর পর। ঠিক আছে, দুইটা অঙ্ক আছে, দুইটার মধ্যে কি আছে, পৌনঃপুনিক আছে। তাহলে আমরা দুইটা 9 লিখলাম। এবং লবে যেটা লিখতে হবে, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক বিন্দু মাইনাসে রেখে, মানে ধরো তোমার এখানে নেই, নেই ভেবে তুমি পূর্ণ সংখ্যাটা, পরিপূর্ণ সংখ্যাটা লিখে দাও এখানে। সরি, এখানে 42 আর হচ্ছে 18। এখান থেকে আবার মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে কি এখান থেকে, তো এখানে পৌনঃপুনিক ব্যতীত যে অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তো পৌনঃপুনিক ব্যতীত আমাদের এখানে সংখ্যা হচ্ছে 42। তো 42 আমরা এখান থেকে মাইনাস করে দিব 99। তো আমরা একটু ক্যালকুলেটর সহযোগিতা নিতে পারি এখানে। তো এখানে যদি আমরা কত, এখানে আছে 404218 মাইনাস 42, মাইনাস করলে আসে আমাদের হচ্ছে 4176, 4176। তো এটাকে আর লঘিষ্ঠ করা যায় না। ঠিক আছে, যদি লঘিষ্ঠ করা যেত লঘিষ্ঠ আমরা করে নিতাম। তো এটাকে আমরা এভাবে রেখে দিই। তারপরে দেখো কত আছে, যে
8 পৌনঃপুনিক। ঠিক আছে, তো এখানে আমাদের পৌনঃপুনিক অঙ্ক রয়েছে একটি, তার জন্য একটি 9 লিখলাম আমরা। ঠিক আছে, তো এটা একটু নিচে লিখি, অনেকটা হিচিবিচি হয়ে যেতে পারে। তো এখানে আছে কি যে 0.28 পৌনঃপুনিক। তো এখানে দশমিক বিন্দুর পর আমাদের একটা পৌনঃপুনিক আছে, এর জন্য আমরা একটা 9 লিখলাম। তারপরে কি আছে, একটা পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক আছে, এর জন্য একটা 0। ঠিক আছে, আর উপরে লব হিসেবে থাকতে পারে আমাদের এই 28, আর দশমিক বিন্দুর আগে কোনো অঙ্ক নেই, সেহেতু আমরা এটাই রেখে দিতে পারি। ঠিক আছে, তো এটাকে তোমরা চাইলে লঘিষ্ঠ করতে পারো, তো লঘিষ্ঠ না করলেও হবে। চলো আমরা সরাসরি গুণে চলে যাই। তো আমরা কি করব, এখানে 42.1 পৌনঃপুনিক ইন্টু 0.28 পৌনঃপুনিক। ঠিক আছে, ইকাল টু দিতে পারি। আমরা প্রথমটাকে ভাঙিয়ে পেয়েছি 40 কত 4176/99 ইন্টু 28/90। তো এটাকে আমরা কি করব, গুণ করে দিব। ঠিক আছে, তো যদি আমাদের কি করা যায়, লঘিষ্ঠ করা যায় বা কাটাকাটি যদি করা যায়, আমরা কাটাকাটি করব, না করা গেলে উপরে উপরে এবং নিচে নিচে গুণ করে আমরা কি করে দিতে পারি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারি। তো চলো এটাকে আমরা বেশি না পেঁচিয়ে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করার মাধ্যমে শেষ করে দেই। যত সহজ যত শর্টকাট ট্রিক্স গুলো আছে তোমরা ওইগুলো ফলো করবে সব সময়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। তাহলে এখানে আমাদের আসতেছে কত, যে 1,16,928, 1,16,900 কত 28। ঠিক আছে, এখানে কমা এখানে কমা, আর 99 ইন্টু 90, 99 ইন্টু 90 করলে হয় আমাদের 8,910। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে। তো আমরা যদি ভাগ করি এখানে 1,16,928, একটু ভুল হয়েছে, 11 তো ভাগ হচ্ছে 8,910। যদি আমরা এখানে ভাগ করে করে দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের অ্যান্সারটা এমন হচ্ছে যে এমন, দেখো এমন হয় 1.13.1232323 এমন কিন্তু বারবার আমাদের কি হচ্ছে, আবৃত হচ্ছে এখানে। ঠিক আছে, তো আমরা এখানে এইভাবে লিখে দিতে পারি যে 13.12, যেহেতু 23 আমাদের বারবার আবৃত হচ্ছে, এখানে আমরা কি করে দিতে পারি, দুইটার উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, তারপর চলো দেখি আমাদের 9 নাম্বার কি বলা আছে। 9 নাম্বারে আমাদের চেয়েছে ভাগ। ঠিক আছে, ভাগ দিয়েছে, চলো দেখি কি ধরনের সংখ্যার ভাগ চেয়েছে এখানে, সহজ নাকি একটু কঠিন টাইপের, চলো দেখি আমরা। তো বলা আছে কি এখানে 1 পয়েন্ট, তো এখানে আমরা 9 নাম্বার দিয়ে নিই। 1.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিককে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক দিয়ে ভাগ করো। ঠিক আছে, এখানেও আমরা কি করে নিব, প্রথমে কথা না বাড়িয়ে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, যেহেতু আমাদের গুণ এবং ভাগের নিয়ম একই, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে প্রথমে। তাহলে আমরা প্রথমে 1.1 পৌনঃপুনিক 8.5, তো মাঝখানে আমরা পৌনঃপুনিক দিয়ে নিই, এটা দ্বারা বোঝায় এটার উপরও পৌনঃপুনিক আছে। তার মানে কি দশমিক বিন্দুর পর আমাদের তিনটার উপর পৌনঃপুনিক, তাহলে তিনটা 9 লিখলাম। আর পৌনঃপুনিক ব্যতীত দশমিক ব্যতীত যা আছে আমরা ভেঙে চুরে পূর্ণ সংখ্যা রূপান্তর করলাম, আর মাইনাস করতে হবে 1, যেহেতু 1 আমাদের কি আছে, পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক একটাই রয়েছে, মাইনাস করলে কত হবে, এটাই দেখো 1184, আর নিচে যা আছে তাই 999 লিখে রাখলাম। তো এটাকে লঘিষ্ঠ করলে তোমরা করে নিবে, না করলেও হবে, মানে একবারে করে দিলেও হবে। তারপরে কি আছে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এখানে দুইটা পৌনঃপুনিক আছে, আমরা এখানে দুইটা 9 লিখতে পারি, আর এখানে আমরা এটা লিখে দিতে পারি। ঠিক আছে, তো
দেখো আমরা এটা কি করলাম, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিলাম। এখন আমরা ভাগ করব। তো আমরা এখানে লিখতে পারি অতএব 1.1 পৌনপুনিক 8 পৌনপুনিক 5 পৌনপুনিক ভাগ 0.2 পৌনপুনিক 4 পৌনপুনিক। তো এখন আমাদের যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করেছি ওটা লিখে দিব 1184/999 ভাগ 24/99। তো আমরা জানি ভগ্নাংশের ভাগ যেটা আমরা তৃতীয় শ্রেণী থেকে কিন্তু এগুলো শিখে আসছে, যে ভগ্নাংশের ভাগটাকে কি করে দিতে হবে, গুণ করতে হবে, গুণ চিহ্নে রূপান্তর করতে হবে এবং পরের ভগ্নাংশ হরটাকে লবে লবটাকে হরে মাধ্যমে করে গুণের যে কাজটা আছে ঠিক সেম ভাবে আমাদের করতে হবে। চলো আমরা করি এভাবে। লিখে নিলাম ইন্টু লবটাকে দিলাম আমরা হরে, হরটাকে লবে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে করি। তো এখানে চাইলে তোমরা কি করে নিতে পারো, এখানে লঘিষ্ঠ তোমরা করে নিতে পারো, না করলেও হবে। এখানে আমরা দেখি লঘিষ্ঠ হয় কিনা। এখানে 1142 কে যদি 44 কে যদি আমরা 20 দ্বারা এই ভাগ মিলতেছে না, কিন্তু একটাকে মিলবে। 999 কে যদি আমরা 99 দ্বারা ভাগ করি, এটাও মিলতেছে না, তাহলে আমরা কি করব, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে দিই। চলো তাহলে আমরা 1144 ইন্টু 99 যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমাদের আসতেছে 1,17,216। 1,17,216, 1,17,216 কমা ব্যবহার করে দিবে। তারপরে 999 কে যদি 24 দ্বারা গুণ করি, 99 কে যদি 24 দ্বারা গুণ করি, তাহলে আসতেছে 23,976 আসতেছে। তো এখন আমরা এখানে ভাগ করে দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে। তো আমরা যদি এখানে ভাগ করি 1,17,216 ভাগ 23,976 ভাগ। তো এখানে আমাদের দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ভাগফল এসেছে। 4 পয়েন্ট, দেখো 4 সরি এমন আসতেছে 4.888888 এমন আসতেছে। তাহলে আমরা কি করে দিতে পারি, 4 পয়েন্ট একটা 8 রেখে এর উপর কি করে দিতে পারি, পৌনপুনি করে দিতে পারি। বারবার আবৃত হচ্ছে, বারবার লেখার দরকার নেই, এটা কিন্তু অসীম পর্যন্ত চলবে। তো আমাদের এত লেখার দরকার নেই, আমরা জাস্ট পৌনপুনি দিয়ে এটাকে থামিয়ে দিব। তো তাহলে এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, তারপর এখন আমরা আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বশেষ প্রশ্নে আমাদের কি বলা আছে, এখানে সর্বশেষ প্রশ্ন বলা আছে রোড থ্রি কে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। ঠিক আছে, রোড থ্রি কে কি করতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান বের করতে হবে। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন সেহেতু তোমাদের এত বিস্তারিত তিনের বর্গমূল বের না করলেও চলবে, তোমরা জাস্ট এভাবে ক্যালকুলেটর মাধ্যমে বের করে দিবি। ক্যালকুলেটর মাধ্যমে যদি আমরা বের করি 3 এর বর্গমূল কত হবে, আমাদের 3 এর বর্গমূল যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে, যেহেতু আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, আমরা এটার বর্গমূলটা লিখি আগে। আমাদের কত হয়, এখানে 1.73, দেখো 1.73, তারপর হচ্ছে 20, 50, 81 এমনই আমাদের ক্যালকুলেটর এসেছে। এটা হচ্ছে 3 বর্গমূলটা। তো এখান থেকে আমাদের কি করতে বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিব যে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান রোড থ্রি এর, লিখে দিবে রোড থ্রি এর 4 দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো 1.73। আমরা প্রথমে 4 দশমিকের আগে 3 দশমিক স্থান পর্যন্ত লিখে একটু থামবো, যত দশমিক চাইবে তার থেকে একটা কম করে আমরা থামবো। তারপরে দেখো আমাদের কি আছে, এখানে 4 দশমিক স্থানের যে
এটা রয়েছে আমাদের 0 এবং তারপরেরটা খেয়াল করবো আমরা সবসময়, তারপরেরটা 5 নাম্বার যে আহ, স্থানটা রয়েছে বা অঙ্কটা রয়েছে সেটা খেয়াল করবো। এটা যদি 5 অথবা 5-এর অধিক থাকে তাহলে আমরা এখান থেকে 1 যোগ তার পূর্ববর্তী অঙ্কের সাথে কি করব, যোগ করব। এটাই হচ্ছে আমাদের আসন্ন মান লেখার নিয়ম। তো আমরা যেহেতু আমাদের 5 রয়েছে এখানে, তাহলে আমরা 0-এর সাথে 1 যোগ করতে পারি, তাহলে আমাদের কত আসে, 1 আসে। এটাই হচ্ছে আমাদের রোড 3 এর কাঙ্ক্ষিত আসন্ন মান। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের আজকের যে আমাদের টপ 10 এসকিউ সলভ ক্লাস ছিল সেটা কমপ্লিট হলো। তো পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের যত ধরনের এমসিকিউ রয়েছে, হতে পারে তোমার শর্ট ট্রিক্স এর মাধ্যমে বা ক্যালকুলেটর হ্যাকস ব্যবহার করে, আমরা খুব সুন্দরভাবে ধরে ধরে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।